নমস্কার, শিক্ষা কুটিরের আরও একটি নতুন টেট ফাউন্ডেশনের ক্লাসে তোমাদের স্বাগত জানাই। তো আজকে আমরা যে বিষয়টা পড়বো সেটা তোমরা বুঝতেই পারছো, যে বেঙ্গলি স্পেশাল ক্লাস, এবং সেখানে আমরা অব্যয় গত একটা ক্লাসে আলোচনা করেছিলাম, যদিও অব্যয় এবং ক্রিয়াপদের বিস্তারিত আলোচনা সেখানে করে ওঠা যায়নি। তো সেই কারণে অব্যয়টা আমি আরও একবার আলোচনা করছি তোমাদের সামনে। তো অব্যয় কাকে বলে এবং অব্যয়ের শ্রেণীবিভাজন এবং বাক্যে কিভাবে অব্যয়ের প্রয়োগগুলো সংগঠিত হয় একদম পুঙ্খানুপুঙ্খভাবে উদাহরণ সহযোগে কিন্তু আজকে এই ক্লাসে আলোচনা করবে। তাই দেরি না করে চলো আমরা অব্যয় কাকে বলে সেটা একটু একবার জেনে নিই, এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের অব্যয়ের শ্রেণী বিভাগগুলো কিন্তু আমরা এক এক করে জেনে নেব। যে প্রথম হচ্ছে অব্যয় কাকে বলে। অব্যয় যদি দেখি যে ব্যয়, ঠিক আছে, তো এখানে এই দুটো শব্দের সন্ধি বিচ্ছেদ করে কিন্তু আমরা অব্যয় বলতে পারি যে ন যুক্ত বয়জফলা অন্ত্যস্ত, ন যুক্ত বয়জফলা অন্ত্যস্ত, অর্থাৎ এটাকে অব্যয়, অর্থাৎ যার পরিবর্তন বা ব্যয় হয় না, যা অপরিবর্তনীয় তাকেই কিন্তু বলা হয় অব্যয়। অব্যয়, ঠিক আছে, তাহলে যা পরিবর্তন হয় না, যা অপরিবর্তনীয় তাকেই কিন্তু বলা হচ্ছে অব্যয়। এবং অব্যয় আমরা দেখো যেখানে আমরা স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি যে এখানে যে অব্যয়ের সংজ্ঞাটা এখানেও আমরা আলোচনা করেছি অব্যয়ের সংজ্ঞাটা। তো দেখো এখানে যে অব্যয় কি, যে সকল শব্দ বাক্যে ব্যবহৃত না হলেও লিঙ্গ বচন বিভক্তি ভেদে রূপান্তরিত হয় না, অর্থাৎ যাদের মূল রূপের পরিবর্তন হয় না তাদের বলা হয় অব্যয় পদ। অর্থাৎ আমরা বললাম যে পদ পরিবর্তন হয় না, অপরিবর্তনীয়, সেটাকেই আমরা অব্যয় বলছি। আমরা ভেঙে চুরে আলোচনাও করে নিলাম, এবং এক্ষেত্রে উদাহরণ হিসাবে দেওয়া যেতে পারে ও, বরং, হ্যাঁ, না, তবে, নতুবা, তথাপি, আরও, নচেত ইত্যাদি ইত্যাদি অনেক অব্যয়ের কিন্তু উদাহরণ রয়েছে। এবং আমরা যদি দেখি যে বাংলা এবং সংস্কৃত সাহিত্য থেকে বিভিন্ন শব্দের উৎপত্তি হয়েছে, আমরা এটা কিন্তু সকলেই জানি। এবং ছেলেটি যেমন গরিব কিন্তু সৎ, ছেলেটি যেমন গরিব কিন্তু সৎ, ওমা আমার কি ভাগ্য, এখানে যদি আমরা দেখি তাহলে দেখব যে এই দুটো উদাহরণের ক্ষেত্রে কিন্তু এই দুটো উদাহরণের ক্ষেত্রে কিন্তু শব্দটা কিন্তু অব্যয়। এবং দ্বিতীয় বাক্যে কিন্তু ওমা আমার কি ভাগ্য, এখানে ওমাটা কিন্তু তোমার রয়েছে অব্যয়। এবং এক্ষেত্রে যদি আমরা দেখি যে এই ওমা বা কিন্তু, এক্ষেত্রে কিন্তু লিঙ্গ বা বিভক্তি ভেদে রূপের কোনো রকম পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না, অর্থাৎ এদের কিন্তু মূল রূপের কোনো রকম পরিবর্তন বা ব্যয় হচ্ছে না। আমরা যেটা আগেই বললাম, যে পদের কোনো রকম ব্যয় হয় না সেটাকেই বলা হচ্ছে অব্যয়, সেজন্য এই পদগুলিকে বলা হচ্ছে অব্যয়। এবং এক্ষেত্রে মনে রাখার বিষয় যে বাংলায় অব্যয়ের সংখ্যা কিন্তু অনেক, এবং বাংলার নিজস্ব যেমন অব্যয় রয়েছে, এবং তাছাড়া সংস্কৃত এবং অন্যান্য বিদেশি ভাষা থেকেও কিন্তু অব্যয়ের আবির্ভাব হয়েছে বলা যেতে পারে। ঠিক আছে, অব্যয়ের আবির্ভাব অব্যয় এসেছে। তো এবার আমরা দেখে নেবো যে পরবর্তী যেটা দেখো, যেখানে যে বাংলা ভাষার নিজস্ব বেশ কিছু অব্যয়ের উদাহরণ কি কি সেগুলো আমাদের একটু জেনে নেওয়া দরকার আছে। যেমন না, বা, কিনা, তারপর হচ্ছে নই, বা, বুঝি, ওহে, তবু, আহারে ইত্যাদি। এছাড়াও সংস্কৃত ভাষা থেকেও কিন্তু বেশ কিছু বাংলা ভাষায় অব্যয় রয়েছে, সেগুলো আমরা কি কি একটা উদাহরণ দিলেই বুঝতে পারবো। এবং, অতএব, বরং, সর্বদা, চমৎকার, বরঞ্চ, নচেত, নিতান্ত, ইদানিং, পুনশ্চ ইত্যাদি। তো এই সমস্ত ভাষাগুলো এই সমস্ত অব্যয়গুলো কিন্তু সংস্কৃত থেকে এসেছে। এবার দেখো যে এগুলো ছাড়াও কিন্তু বিদেশি ভাষা যে সমস্ত রয়েছে তার মধ্যে বেশ কিছু বাংলায় অব্যয় রয়েছে, যে বাংলায় আগত হয়েছে বিদেশি ভাষা থেকে যে সমস্ত অব্যয়, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মারফত, নাগাদ, সাবাস ইত্যাদি। মারফত, নাগাদ, সাবাস ইত্যাদি। এরপরে আমরা যেটা আলোচনা করব যে অব্যয় পদের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। যে অব্যয় পদের প্রকারভেদ নিয়ে আলোচনা করার পূর্বেই আমাদের যেটা জানা দরকার যে একই অব্যয় সব ক্ষেত্রে কিন্তু একই অর্থে ব্যবহৃত হয় না। কখনো কখনো বাক্যের সংযোজন ঘটিয়ে থাকে, কখনো বিয়োজন ঘটিয়ে থাকে, বা অনন্যয়নও ঘটিয়ে থাকে। যেমন তুমি কাজটি করবে না, আমি কাজটি করব। তাছাড়া বাস্তব ধ্বনির অনুকরণেও অনেক সময় কি হয়, সৃষ্ট অনুকারবাচক শব্দও অব্যয় রূপে অনেক সময় ব্যবহৃত হয়ে থাকে। যেমন কল কল, ঝমঝম, ঠিক আছে, ঝলমল ইত্যাদি, ঘন্টা টন্টা। তো এগুলো কিন্তু যে অনুকারবাচক অব্যয়ের মধ্যে পড়ছে। এবং যাই হোক, যে অব্যয় একাধিক পদ বা একাধিক বাক্য বা বাক্যাংশকে যুক্ত করে, বাক্যের পদের সম্বন্ধ স্থাপন করে, মনের বিস্ময়, ঘৃণা,
তারপর হচ্ছে হর্ষ ইত্যাদি ভাব প্রকাশ করতে কিন্তু সাহায্য করে অব্যয়, এবং কখনো কখনো বা বাস্তব ধ্বনির ভাব ফুটিয়ে তুলতে সাহায্য করে অব্যয়। এবং তাই বৈচিত্র্যের দিকে তাকিয়ে অব্যয়কে প্রধানত 4টি ভাগে ভাগ করা হয়ে থাকে। অব্যয়কে প্রধানত 4টি ভাগে ভাগ করা হয়ে থাকে। কি কি? যে পদান্বয়ী অব্যয়, আমরা দেখো এক্ষুনি এখানে যে পদান্বয়ী অব্যয় 1 নম্বর যেটা রয়েছে, তারপরে আমরা আলোচনা করব সমুচ্চায়ী অব্যয় এবং অনন্বয়ী অব্যয় এবং অনুকার অব্যয়, এবং এগুলোর কিন্তু অসংখ্য ভাগ রয়েছে, যে ভাগগুলো আমরা এক এক করে ধীরে ধীরে পড়বো। প্রথমে আমরা চলে যাব পদান্বয়ী অব্যয়। যে পদান্বয়ী অব্যয়টা যদি আমরা দেখি তাহলে পরে দেখব যে পদান্বয়ী অব্যয় কাকে বলে না, পদান্বয়ী অব্যয় বাক্য বিভিন্ন পদের মধ্যে অন্বয় বা সম্পর্ক স্থাপন করে। যে পদান্বয়ী অব্যয় কি না, যে অব্যয় বাক্যের বিভিন্ন পদের মধ্যে অন্বয় বা সম্পর্ক স্থাপন করে তখন সেটাকে বলে পদান্বয়ী অব্যয়। যেমন সহিত, নিমিত্ত, জন্য, সহ, মতো, মতন ইত্যাদি। এবং এক্ষেত্রে বাক্যে প্রয়োগ যদি দেখি যে দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে, বাঘের সঙ্গে যুদ্ধ করিয়া আমরা বাঁচিয়া আছি। এবং প্রথম বাক্যে যদি দেখি যে বিনাটা হচ্ছে অব্যয়, দ্বিতীয় বাক্যে সঙ্গেটা অব্যয়। ঠিক আছে, প্রথম বাক্যে হচ্ছে বিনাটা অব্যয় এবং দ্বিতীয় বাক্যে কিন্তু সঙ্গেটা অব্যয়। এবং এক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে দেখব যে তোমার প্রথমেই যে বাক্যটা তোমরা দেখলে যে এক্ষুনি স্ক্রিনে, সেটা হচ্ছে যে দুঃখ কিন্তু শূন্য বিভক্তি রয়েছে, অর্থাৎ এখানে বিভক্তি ভেদে কিন্তু অব্যয়ের কোনো রকম পরিবর্তন হয়নি। আবার যদি আমরা দ্বিতীয়টা দেখি যে বাঘের সঙ্গে, তাহলে বাঘ এর বিভক্তি রয়েছে, কিন্তু এর বিভক্তির মানে এর বিভক্তি থাকলেও কিন্তু পরবর্তীতে অব্যয়ের কোনো রকম পরিবর্তন হয়নি। যে বিভক্তি থাকুক আর না থাকুক অব্যয়ের কিন্তু কোনো রকম পরিবর্তন হয় না, অর্থাৎ যে পদের কোনো রকম ব্যয় হয় না তাকেই বলা হচ্ছে কিন্তু অব্যয়। আমরা আগেই এটা নিয়ে আলোচনা করেছি। তো এই পদান্বয়ী অব্যয়কেও কিন্তু আবার কয়েকটি ভাগে ভাগ করা যেতে পারে। তো সেই ভাগগুলো আমরা এক এক করে আলোচনা করে নিই তোমাদের সামনে। তো সেক্ষেত্রে আমরা যে পরবর্তী যে ভাগ রয়েছে সেই ভাগটাতে চলে যাব। যে পরবর্তী যে ভাগ রয়েছে পদান্বয়ী অব্যয়ের, তো সেই ভাগটা আমরা আলোচনা করি। যে উপমাবাচক পদান্বয়ী অব্যয়, তারপরে হচ্ছে ব্যতীত অর্থবাচক পদান্বয়ী অব্যয়, এবং লাস্টে যেটা রয়েছে অনুসর্গ রূপে প্রযুক্ত পদান্বয়ী অব্যয়। যে প্রথম যেটা রয়েছে, যে তোমরা দেখতেই পাচ্ছ প্রথমে উপমাবাচক পদান্বয়ী অব্যয়ের মধ্যে কি কি রয়েছে, মতো, মতন, যেন, যেমন, এই সমস্ত শব্দ দিয়ে যদি মানে এই সমস্ত অব্যয়গুলো যদি বাক্যে ব্যবহৃত হয় তখন সেটাকে কিন্তু বলা হবে যে উপমাবাচক। যেমন ভূতের মতন চেহারা, অর্থাৎ কেমন চেহারা না ভূতের মতন। ঠিক আছে, ভূতের মতন, এখানে মতন শব্দটা কিন্তু তোমার অব্যয় রয়েছে। ঠিক আছে, মতন শব্দটা কিন্তু অব্যয় রয়েছে। যেমন নির্বোধ অতি ঘোর, এখানে কিন্তু যেমন রয়েছে অব্যয়, এটা হচ্ছে উপমাবাচক অব্যয়ের উদাহরণ। নেক্সট হচ্ছে ব্যতীত অর্থবাচক, অর্থাৎ বিনা, ব্যতীত, বিহনে, ভিন্ন, ছাড়া ইত্যাদি যে মানে অব্যয় দ্বারা গঠিত যে এগুলো যখন বাক্যে থাকবে তখন সেটাকে ব্যতীত অর্থবাচক বলা হবে। যেমন এক সীতা বিহনে সকল অন্ধকার, এখানে কিন্তু বিহনে হচ্ছে তোমার ব্যতীত অর্থবাচক পদান্বয়ী অব্যয়। এবং এক্ষেত্রে হচ্ছে লাস্টটি রয়েছে অনুসর্গ রূপে প্রযুক্ত, যেমন সহিত, সঙ্গে, ওপরে, নিচে, সামনে, পাশে, ভিতরে, বাইরে ইত্যাদি। অর্থাৎ এখানে যদি আমরা দেখি যে নতুনের জন্য ইচ্ছা খুবই হইতেছে। ঠিক আছে, তো এখানে কি অনুসর্গ রূপে কিন্তু অব্যয়ের ব্যবহার লক্ষ্য করা যাচ্ছে, অনুসর্গ রূপে কিন্তু অব্যয়ের ব্যবহার লক্ষ্য করা যাচ্ছে। নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সমুচ্চায়ী। ঠিক আছে, সমুচ্চায়ী অব্যয়, এটা হচ্ছে সেকেন্ড ভাগ। পদান্বয়ী অব্যয়ের পরের ভাগটাই হচ্ছে সমুচ্চায়ী অব্যয়। সমুচ্চায়ী অব্যয় মানে হচ্ছে যে অব্যয় একাধিক পদ, বাক্যাংশ বা বাক্য সংযোজন ও বিয়োজনের কাজ করে তখন সেটাকে সমুচ্চায়ী অব্যয় বলে। সংযোজন মানে জোড়া লাগানো এবং বিয়োজন মানে কেটে ফেলা, বাদ দিয়ে ফেলা। ঠিক আছে, তখন তাকে সমুচ্চায়ী অব্যয় বলা হয়ে থাকে। যেমন বাক্যে প্রয়োগ যদি দেখি যে অস্ত্র নির্মাণ তথা, ভালো করে শুনবে, অস্ত্র নির্মাণ তথা সমাবেশের, সৈন্য সমাবেশের প্রচুর ব্যয় হইবে। ঠিক আছে, প্রচুর ব্যয় হইবে, এখানে কিন্তু তথাটা হচ্ছে তোমার অব্যয়ের কাজ করছে। সুখ বা দুঃখ কোনো কিছু সে গ্রাহ্য করে না, কোনো কিছু সে গ্রাহ্য করে না। ঠিক আছে, যে উপরিক্ত উদাহরণগুলিতে তথা বা এই দুটো কিন্তু রয়েছে তোমার অব্যয়। ঠিক আছে, দুটি বাক্যের মধ্যে সংযোজন বা বিয়োজনের কাজ করেছে, তাই হচ্ছে তথা বা এই দুটো কিন্তু তোমার সমুচ্চায়ী অব্যয়ের মধ্যে পড়ছে। এবং এই শ্রেণীকে আবার কয়েকটি ভাগে ভাগ করা যায়, যেমন সংযোজক সমুচ্চায়ী অব্যয়, সংযোজক সমুচ্চায়ী অব্যয়। তো এই সংযোজক সমুচ্চায়ী অব্যয়ের মধ্যে কি না, যদি এবং ও, আরো, তথা ইত্যাদি অব্যয়গুলো থেকে থাকে, যেমন উদাহরণ দেওয়া যেতে পারে
তিনি এবং আমি সন্ধে ভ্রমণে যাবো বা বেরোবো, সন্ধে ভ্রমণে যাব বা বেরোবো। এক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে পরে কিন্তু এটা কিন্তু সংযোজক অব্যয়, এখানে সংযোজন করা হয়েছে, যুক্ত করা হয়েছে, শিক্ষিত মানুষ দেশে তথা সমাজের জন্য উপযোগী। ঠিক আছে, দেশ তথা, এখানে কিন্তু তথাটা রয়েছে এবং এখানে কিন্তু এবং রয়েছে, এই দুটো কিন্তু অব্যয় রয়েছে, এটা কিন্তু সংযোজনের কাজ করেছে, তাই এটাকে বলা হচ্ছে সংযোজক অব্যয়। ঠিক আছে, তাই এটাকে বলা হচ্ছে সংযোজক অব্যয়। নেক্সট আমরা সংযোজক অব্যয়ের পরের যে ভাগ রয়েছে সেটা আলোচনা করব খ। ঠিক আছে, ক্ষয়ে চলে যাব, বৈকল্পিক সমুচ্চায়ী অব্যয়। বৈকল্পিক সমুচ্চায়ী অব্যয়ের মধ্যে কি রয়েছে? অথবা, কিংবা, না, বা ইত্যাদি। ঠিক আছে, অব্যয়গুলোকে বলা হচ্ছে কিন্তু তোমার বৈকল্পিক, অর্থাৎ অজয় অথবা বিজয়, যে এটার বদলে এটা, যে বিকল্প। বৈকল্পিক মানে কি? বিকল্প। ঠিক আছে, বৈকল্পিক মানে হচ্ছে বিকল্প। যখন বিকল্প বোঝাতে অব্যয় ব্যবহার করা হবে তখন বৈকল্পিক সমুচ্চায়ী অব্যয় বলা হচ্ছে। যেমন অজয় অথবা বিজয়, ঠিক আছে, সুজয় অথবা বিজয়, ঠিক আছে, রাম অথবা শ্যাম। ঠিক আছে, তো কেউ একজন যাবে। ঠিক আছে, ভালো কিংবা মন্দ, ঠিক আছে, ভালো কিংবা মন্দ, ন্যায় কিংবা অন্যায়। ঠিক আছে, তো এই ধরনের ক্ষেত্রে কিন্তু যখন বিকল্প বোঝাবে তখন সেটা কিন্তু তোমার বৈকল্পিক অব্যয় হবে। এবং সংকোচ, সংকোচ মানে কমিয়ে নেওয়া, যে কিন্তু, পরন্তু, অথচ, অধিকন্তু, তবু, তথাপি, বটে ইত্যাদি। যেমন মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে। ঠিক আছে, তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে। সে মুখ খুললো কিন্তু বলতে পারলো না। তাহলে এখানে কি করা হয়েছে? এখানে সংকোচ করা হয়েছে, তো সেই কারণে এটাকে কিন্তু বলা হচ্ছে সংকোচ সমুচ্চায়ী সমুচ্চায়ী তোমার অব্যয় বলা হচ্ছে। এবং নেক্সট যেটা আলোচনা করব আমরা, আচ্ছা নেক্সট ঘতে আছে ব্যতিরেকাত্মক। ব্যতিরেকাত্মক বলতে কি বোঝানো হয়েছে? যে নতুবা, নইলে, মানে এটা ছাড়া ওটা, যদি না। ঠিক আছে, যেমন তাড়াতাড়ি যেতে হবে। কেমন যেতে হবে? না তাড়াতাড়ি যেতে হবে, নইলে গাড়ি ধরতে পারবো না। ঠিক আছে, তাড়াতাড়ি যেতে হবে, নইলে। তো এখানে নইলেটা হচ্ছে কি? যে না হলে, নতুবা মানে এটা ছাড়া, এটা ছাড়া ওটা। ব্যতিরেকে মানে কি? ছাড়া। তো সেক্ষেত্রে নইলে হচ্ছে অদিষ্ট যদি না খারাপ হবে তাহলে এমন কেন হবে। ঠিক আছে, অদিষ্ট যদি খারাপ হবে। ঠিক আছে, তাহলে এখানে যদি না, এই যদি না কিন্তু দুটো একসঙ্গে অব্যয়। ঠিক আছে, যে এটা ছাড়া এটা, এটা ছাড়া এটা, সেটাকে বলা হচ্ছে ব্যতিরেকাত্মক অব্যয়। নেক্সট হচ্ছে প্রশ্নবাচক অব্যয় রয়েছে, কি, না কি, না, তাই না কি, বটে ইত্যাদি। যখন প্রশ্নসূচক ব্যাপার চলে আসবে তো প্রশ্নসূচক মানে প্রশ্নসূচক ভাবে অব্যয়ের ব্যবহার করা হবে, তখন সেটাকে বলা হচ্ছে প্রশ্নবাচক সমুচ্চায়ী অব্যয়। যেমন বড্ড দূর, তাই না, বড্ড কাছে, তাই না, বড্ড দূর, তাই না, মারবে না কি। ঠিক আছে, মারবে না কি। তো এইগুলো হচ্ছে কিন্তু এই নাকিটা হচ্ছে তোমার হচ্ছে প্রশ্নবাচকের উদাহরণ বলা হচ্ছে। তা হচ্ছে কারণাত্মক। কারণাত্মক মানে কোনো কিছু কজ থাকবে, কোনো কিছু কজ, যে অব্যয়ের মাধ্যমে কোনো কিছু কারণ বোঝাবে, তখন সেটাকে বলা হচ্ছে তোমার কারণাত্মক অব্যয়। যেমন যেহেতু, কারণ, বলিয়া ইত্যাদি। যেমন মানুষ শান্তি চাই, কারণ মানুষ লোভী। মানুষ শান্তি চাই কারণ মানুষ লোভী। ঠিক আছে, তো এটা বিপরীতধর্মী বলা হয়েছে যদিও। ঠিক আছে, এখানে কারণাত্মক, যে আমি যেহেতু ক্লান্ত তাই আমি হাঁটতে পারবো না। আমি যেহেতু ক্লান্ত তাই আমি হাঁটতে পারবো না। ঠিক আছে, তাই আমি হাঁটতে পারবো না। তো এই সমস্ত উদাহরণগুলো কি না, এগুলো হচ্ছে কারণাত্মক, অর্থাৎ কারণের উদাহরণ। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমরা যেটা আলোচনা করব, যে কারণাত্মকের পরে হচ্ছে সংশয়। ঠিক আছে, সংশয়বাচক সমুচ্চায়ী অব্যয়। যেমন যদি, যদি বা, যদি নাকি, যদি না হয়, অর্থাৎ যে অব্যয়ের মাধ্যমে একটা সংশয় প্রকাশ পায় তখন সেটাকে বলা হচ্ছে সংশয়বাচক। যেমন আর যদি এসেই পড়েন তাহলে। ঠিক আছে, এখানে একটা সংশয় প্রকাশ করা হচ্ছে, তো সেই কারণে এটাকে সংশয়বাচক বলা হচ্ছে। সিদ্ধান্তবাচক, যে অব্যয়ের পদের মাধ্যমে কোনো কিছু সিদ্ধান্ত গ্রহণ করাকে বোঝাচ্ছে। যেমন তবে, তাই, সুতরাং, তার জন্য, কাজেই, সেই জন্য। ঠিক আছে, হ্যাঁ, যে মধু বাড়ি গেল তবে যদু আসবে, তো গেলে আসবে। ঠিক আছে, তো এখানে একটা সিদ্ধান্ত বোঝাচ্ছে যে ও যাবে তারপরে আসবে, এখানে একটা সিদ্ধান্ত। ঠিক আছে, কনক্লুশন আসছে, তো সেই কারণে এটাকে কিন্তু বলা হচ্ছে, এখানে তবেটা হচ্ছে কিন্তু তোমার রয়েছে, তবেটা হলো তোমার তবেটা হচ্ছে অব্যয়। বৃষ্টি নেমেছে সুতরাং, এখানে সুতরাং কিন্তু অব্যয়। আমরা যখন লেটার লিখি দেখবে লিখে থাকি যে সুতরাং মহাশয় আমার বিনীত নিবেদন এই যে, তাহলে সুতরাং এটা কিন্তু এখানে কিন্তু যে কি অব্যয়ের মধ্যে পড়ছে? সিদ্ধান্তবাচক অব্যয়ের মধ্যে পড়ছে। আমরা যখন সেকেন্ড প্যারা লিখতে থাকি কোনো লেটারের, হেতুবাচক অর্থাৎ কারণ, এটাও কিন্তু কারণ, এই জন্য, এই হেতু, এই কারণে, তাহাতে, তাতে। যেমন যে ভাত রান্না করছো তাতেই হবে। ঠিক আছে, তাতেই হবে। বাঙালি অলস, এই জন্য বাঙালির উন্নতি নাই। বাঙালি অলস, এই জন্য বাঙালির
উন্নতি নাই। যে তোমরা কি সত্যি অলস? যদি অলস থেকে থাকো কমেন্ট করো, ঠিক আছে? যদি অলস থাকো কমেন্ট করবে না, আর যদি অলস না থাকো তাহলে অবশ্যই কমেন্ট করবে। যে তারপর হচ্ছে বাক্যালঙ্কার। বাক্যালঙ্কার যে কতগুলি অব্যয় আছে যাদের কোনো অর্থ নেই, এরা কেবলমাত্র বাক্যে প্রযুক্ত হয়ে বাক্যের শোভাবর্ধন করে, তখন সেটাকে বা অলঙ্কার রূপে বিরাজ করে, তখন সেটাকে বলা হয় বাক্যালঙ্কার অব্যয়। যেমন উদাহরণ, তাজমহল এত সুন্দর যে পৃথিবীর নানা দেশ থেকে লোক আসে, ঠিক আছে? তাজমহল এত সুন্দর যে পৃথিবীর নানা দেশ থেকে লোক আসে। তো এক্ষেত্রে আমরা উদাহরণ পেয়ে গেলাম। তারপরে হচ্ছে অনন্যই অব্যয়, ঠিক আছে? এটা 3 নম্বর অব্যয়, ঠিক আছে? অনন্যই অব্যয়টা হচ্ছে 3 নম্বর, কারণ আমরা পদান্বয়ী অব্যয় পড়লাম, সমুচ্চয়ী অব্যয় পড়লাম, তার কতগুলো ভাগ পড়লাম, এবং সেক্ষেত্রে তার কি, আচ্ছা, তার ভাগ পড়লাম হচ্ছে আমরা 10টি, এবং সেই সঙ্গে সঙ্গে অনন্যই বা ভাববাচক অব্যয়ের কাকে বলে সেটা একবার জানবো। যে বাক্যস্থ পদের সাথে যে সকল অব্যয়ের সরাসরি সম্পর্ক নেই, ভালো করে শুনবে, যে বাক্যস্থ পদের সাথে এতক্ষণ আমরা যেগুলো আলোচনা করছিলাম সেগুলো কিন্তু বাক্যের সঙ্গে পদের একটা সম্পর্ক ছিল। তো এক্ষেত্রে বলা হচ্ছে যে বাক্যস্থ পদের সাথে যে সকল অব্যয় সরাসরি কোনো সম্পর্ক নেই, মনের বিষয়, হর্ষ, ঘৃণা, ভয় ইত্যাদি ভাব প্রকাশের জন্য ব্যবহৃত হয়, এই সকল অব্যয়কে কিন্তু অনন্যই বা ভাববাচক অব্যয় বলা হয়ে থাকে। যেমন ছি ছি, হাই হাই, আজ্ঞে, আহা, মরি মরি ইত্যাদি। যেমন উদাহরণ, আজ্ঞে আপনি যা বলেছেন সবই সত্যি, আজ্ঞে আপনি যা বলেছেন সবই সত্যি। তাহলে এখানে আজ্ঞেটা হচ্ছে তোমার অব্যয়। কি অব্যয়? না ভাববাচক অব্যয় বা অনন্যই অব্যয়। আহা লোকটা অকালে মরল, ঠিক আছে? এখানে আহাটা হচ্ছে অনন্যই অব্যয়। যে উপরিক্ত পদগুলিতে আহা এই অব্যয়, আহা, আজ্ঞে এই অব্যয়গুলির সাথে বাক্যের কোনো পদের সরাসরি সম্পর্ক নেই, যথাক্রমে সম্মতি জ্ঞাপক বা করুণা অর্থ প্রকাশ শোক অব্যয় রূপে ব্যবহৃত হয়েছে এখানে। এবং অর্থ অনুসারে এই ভাববাচক অব্যয় বা অনন্যই অব্যয়কে কয়েকটি ভাগে ভাগ করা যেতে পারে। যেমন প্রশংসা সূচক, ঠিক আছে? কারণ প্রশংসা একটা গুরুত্বপূর্ণ জিনিস। বলিহারি, বাহবা, সাবাস, সুন্দর, আহা, চমৎকার, বেশ ইত্যাদি। কি সুন্দর মালা আজ তোমার গলায় পড়েছো তুমি, ঠিক আছে? কি সুন্দর মালা আজ গলায় পড়েছো তুমি। তো এখানে কি, এটা হচ্ছে প্রশংসা সূচক, এখানে প্রশংসা করা হচ্ছে, ঠিক আছে? প্রশংসা করা হচ্ছে। নেক্সট হচ্ছে সম্মতি জ্ঞাপক, অর্থাৎ কোনো কিছু সম্মতি জ্ঞাপন করা। হ্যাঁ, আচ্ছা, বটে, আজ্ঞে, যথা, না, যা বলেন তাই বটে, বেশ তো, ঠিক আছে? তো এই সমস্ত, আমি বললুম আজ্ঞে হ্যাঁ, ঠিক আছে, হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, হোক তাহলে। তো এই ধরনেরগুলো কিন্তু সম্মতি জ্ঞাপকের মধ্যে পড়ছে, সম্মতি জ্ঞাপক অব্যয়। যে অসম্মতি জ্ঞাপক মানে যেখানে হচ্ছে না বাচক, অর্থাৎ না, আদপে না, আদৌ না, মোটেও না, ঠিক আছে? উদাহরণ, না মোটেও না, সব মিথ্যে কথা, এটা সত্যি নয়, সব কিছু মিথ্যে, ঠিক আছে? তার মানে না, মোটেই না, এই সমস্ত শব্দগুলো কিন্তু অসম্মতি জ্ঞাপকের মধ্যে পড়ছে। তারপর হচ্ছে বিরক্তি, যে ছি ছি, দূর দূর, ধিক ধিক, ওয়াক্থু, ঠিক আছে? হ্যাঁ, তারপর হচ্ছে কি আপদ, কি মুশকিল, ধুত্তর, ঠিক আছে? কি জ্বালা, দূর কষ্ট, ধূর কষ্ট, ঠিক আছে? মোলো, ধিক ধিক, ওরে শতধিক তোরে, নীলাজ কুলটা তুমি। তো এগুলো হচ্ছে বিরক্তি, অর্থাৎ যখন কোনো অব্যয়ের মাধ্যমে বিরক্তি প্রকাশ করা হবে তখন সেটাকে বলা হবে কিন্তু বিরক্তি ব্যঞ্জক অব্যয়, ঠিক আছে? তারপর হচ্ছে ভয়, যন্ত্রণা, দুঃখ সূচক, অর্থাৎ ইস, তারপর হচ্ছে ওহো, বাপরে, মারে, বাবা গো, মা গো, হাই হাই, মরে গেলাম। তো এইগুলো কিন্তু সবই কিন্তু ভয়, যন্ত্রণা, দুঃখ সূচক অব্যয়। তারপর হচ্ছে বিস্ময় সূচক, বাহ, ওমা, আহা, ঠিক আছে? ওমা, কোথায় যাব, হরি হরি, করো কি, ঠিক আছে? তো এই সমস্তগুলো কিন্তু বিস্ময় সূচক অব্যয়ের মধ্যে পড়ছে। নেক্সট হচ্ছে করুণা, স্নেহ, আদর সূচক, ঠিক আছে? আহারে, বাছার আমার, বাপ আমার, মানিক আমার, মা আমার, বাবা আমার, এই সমস্ত কিছু কিন্তু তোমার করুণার মধ্যে পড়ছে বা আদর সূচকের মধ্যে পড়ছে। সম্বোধন সূচক, অর্থাৎ যখন হচ্ছে এই, ওহে, এই যে, ওগো শুনছো, ঠিক আছে? হ্যাঁ গো, ঠিক আছে? হে, এগুলো কিন্তু তোমার সবই হচ্ছে সম্বোধন সূচকের মধ্যে পড়ছে, সম্বোধন সূচক বাক্যের মধ্যে পড়ছে, ঠিক আছে? তাহলে আমরা এটা পেলাম হচ্ছে 8টি ভাগ পেলাম সমুচ্চয়ী অব্যয়ের। এবার হচ্ছে অনুকার অব্যয় 4 নম্বর, এবং এটাই লাস্ট। এবং এছাড়াও আমরা আরো ব্যবহারগুলো সম্পর্কেও জানবো, যে অনুকার অব্যয় সম্পর্কে মতপার্থক্য কিন্তু রয়েছে, ঠিক আছে? অনুকার অব্যয় সম্পর্কে কিন্তু মতপার্থক্য রয়েছে। কি মতপার্থক্য রয়েছে সেটা একবার আমরা একটু জেনে নিই, ঠিক আছে? তাহলে পরে আমাদেরও একটু সুবিধা হবে। যে অনুকার অব্যয় সম্পর্কে মতপার্থক্য রয়েছে, কেউ মনে করেন বাস্তব ধ্বনির অনুকরণে সৃষ্ট অব্যয় পদগুলি অনুকার অব্যয় হয়, অর্থাৎ বাস্তব ধ্বনির সাপেক্ষে সৃষ্ট অব্যয় পদগুলি কিন্তু তোমার এখানে বলা হচ্ছে যে অনুকার অব্যয়। যেমন কেউ ভাবেন অবস্থা বা ভাবের দ্যোতক কিংবা ধনাত্মক অব্যয় হলো অনুকার অব্যয়। আবার কেউ কেউ অনুকার অব্যয়
এর অস্তিত্বকে স্বীকার করেন না, অনেকেই কিন্তু স্বীকার করেন না অনুকার অব্যয়কে। ঠিক আছে, তাদের যুক্তি হলো ধনাত্মক অব্যয়, তাদের যুক্তি হলো ধনাত্মক অব্যয় ও অনুকার অব্যয় এক হতে পারে না। তাছাড়া তথাকথিত অনুকার অব্যয়ে বিভক্তি প্রয়োগের হয়ে রূপান্তর ঘটে, সেজন্য অনুকার শব্দ হতে পারলেও অনুকার অব্যয় হতে পারে না। অনুকার শব্দ হতে পারে, মানে একদল ভাষাতত্ত্ববিদ বলছেন যে অনুকার শব্দ হতে পারে কিন্তু অনুকার অব্যয় হতে পারে না। ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় অনুকারবাচক অব্যয়ের অস্তিত্ব স্বীকার করেছেন। আমাদের বিখ্যাত ভাষাচার্য অর্থাৎ ভাষাবিদ ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় কিন্তু এই অব্যয়টাকে স্বীকার করে নিয়েছেন এবং অনুকার অব্যয়ের দৃষ্টান্ত স্বরূপ তিনি বলেছেন, কোকিল কুহু কুহু করিতেছে, সেই সঙ্গে তিনি মেঘের ডাক, কামনার গর্জন, প্রবাহিত গঙ্গার তরঙ্গের ধ্বনি প্রভৃতির উল্লেখ করেছেন। যাই হোক, অনুকার অব্যয়কে বিশেষ কয়েকটি ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। অনুকার মানে হচ্ছে শোভাবর্ধনকারী যে এগুলো রয়েছে, যেমন বাস্তব ধ্বনির অনুকরণে সৃষ্ট ধনাত্মক অব্যয়কেই বলা হচ্ছে অনুকার অব্যয়। এর অন্তর্ভুক্ত যেমন কলকল, ঝমঝম, ঝনঝন, তারপরে টুপ টুপ, টাপ টাপ, গুরু গুরু, বক বক, ঘন্টা টন্টা ইত্যাদি। ঠিক আছে, যেমন গুরু গুরু মেঘ, গুমরি গুমরি, গরজে গগনে গগনে গগনে, ঝমঝম শব্দ, বৃষ্টি পড়ে চলেছে। অনুভূতি, আরেকটা হচ্ছে অনুভূতি গ্রাহ্য, বিভিন্ন ভাব প্রকাশ করতেও অনুকার অব্যয় ব্যবহার করা হয়ে থাকে। যেমন কি, যেমন কতে দেখো যে মাথাটা টনটন করছে, মাথাটা টনটন করছে, মাথাটা টস টস করছে, ব্যথায় ফুলে টস টস করছে, ফোড়াটা টস টস করছে। ঠিক আছে, সকাল থেকে চোখটা খচখচ করছে। ঠিক আছে, ভয়ে বুকটা ডিপ ডিপ করছে, দুরু দুরু করছে। এগুলো কিন্তু সবই কিন্তু অনুভূতি বোঝাচ্ছে, যে অনুকার অব্যয় কিন্তু অনুভূতি বোঝাচ্ছে, যে অবস্থা, গতি, শূন্যতা, পূর্ণতা বোঝাতেও কিন্তু ব্যবহার করা হয়। যেমন কুচকুচে কালো অন্ধকার, কুচকুচো কালো রঙের কুকুরটা দেখতে বাঘের মতন, খোলা দরজাটা হা হা করছে। ঠিক আছে, খোলা দরজাটা হা হা করছে। ঠিক আছে, তারপরে হচ্ছে কথার মাত্রা স্বরূপ বিকৃত ধ্বনির মাধ্যমে ব্যবহার করা যায়, যেমন কাপড় চোপড়, রকম সকম, এগুলোও রয়েছে। ঠিক আছে, এগুলোও রয়েছে। নেক্সট রয়েছে যে অন্যান্য পদ রূপে অব্যয়ের ব্যবহার কি কি রয়েছে সেটাও একবার দেখে রাখি। যে বিশেষ্য পদ রূপে অনেক সময় ব্যবহার করা হয়ে থাকে। কি কি, যে সব কথারই একটা করে কিন্তু থাকলে এই কিন্তুটা বিরাট সমস্যা হয়ে দাঁড়ায়। তো এখানে কি, এখানে কিন্তু বিশেষ্য পদ রূপে অব্যয় ব্যবহার হয়েছে। আবার ক্রিয়া বিশেষণ রূপেও কিন্তু ব্যবহার হতে পারে, যেমন কি উত্তর দিতে গিয়ে মা মাথাটা বারবার নাড়ালো। ঠিক আছে, তারপর হচ্ছে ক্রিয়াপদ রূপেও আবার ব্যবহার হতে পারে অব্যয়, যেমন রাজা নেই তাও তার ধরাও নেই চূড়াও নেই। তারপর হচ্ছে নাম বিশেষণ রূপেও অনেক সময় ব্যবহার করা থাকে, অতি বুদ্ধি ভালো নয়। ঠিক আছে, এবং লাস্টলি যেটা রয়েছে যে অন্যান্য পদ বাক্যাংশের অব্যয় রূপে ব্যবহার রয়েছে, যেমন অব্যয় রূপে বিশেষণ পদের ব্যবহার যদি আমরা দেখি, যে বেশ তোমার কথাই বিশ্বাস করলাম, এখানে বেশটা কিন্তু অব্যয়। যে অব্যয় রূপে কিন্তু বিশেষ্য পদেরও ব্যবহার হতে পারে, রাম রাম এই কুৎসিত কথা, ঠিক আছে, মুখে এনো না, এখানে রাম রামটা কিন্তু অব্যয়, এখানে বিশেষ্য পদ রূপে ব্যবহার করা হয়েছে। অব্যয় রূপে বাক্যাংশের ব্যবহার, যে ভেবে দেখুন তখন আকাশ জোড়া মেঘ, অশান্ত বর্ষণ, বিরতিহীন অশনিপাত। তো তোমরা কোন পার্টটা তোমাদের বুঝতে অসুবিধা হলো সেটা জানিও। যাই হোক, যদিও আমি মানে আমার বিষয়টা বাংলা নয়, তাও জাস্ট আমি বাংলাটা পড়ানোর চেষ্টা করেছি মাত্র আমার ফাউন্ডেশন ক্লাসে। তো যাই হোক, তোমাদের কোন কোন বিষয়গুলো জানতে ইচ্ছা করে সেগুলো একটু জানিও, আমার মতন করে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং এগুলো সাধারণ জিনিস, এগুলো সকলেই পারবে, তাহলেও তোমরা একটু দেখে রেখো। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ভালো থেকো, ধন্যবাদ।